মদনপুরের বেলগাছে। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন। এবং গল্প শুনে আপনার কেমন লাগলো, আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টসে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, সুকান্ত দাশের কলমে মদনপুরের বেলগাছে। বারান্দার দিকে একবার তাকিয়ে মৃণালিনী দেখতে পেল তার মেয়েটা সেখানেই বসে রয়েছে, আর সামনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কয়েকটা মাটির তৈরি খেলনা। সে নিজেই তৈরি করে দিয়েছে। বাইরে সন্ধ্যা নেমেছে, আর সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে হালকা বৃষ্টি শুরু হয়েছে। এতক্ষণে গদাধরের বাড়ি ফিরে যাওয়ার কথা, কিন্তু এখনো ফিরছে না কেন? তাই নিয়ে মৃণালিনীর মাথায় চিন্তা থাকলেও সে জানে ঠিক ফিরে আসবে। পাশের গ্রামে এক গোমস্তার কাছে বৈষয়িক বিষয় নিয়ে কথা বলতে গিয়েছে, ফিরে আসতে একটু সময় লাগতেই পারে। মৃণালিনী মনে মনে ভাবলেও তা নিয়ে খুব বেশি এখন ভাবতে পারল না। মেয়েটা বারান্দার কাছেই খেলছিল, এতক্ষণ তার কথা শোনা যাচ্ছিল। রান্নাঘরের কাছে বসে উনুনে কাঠ গুছতে গুছতে সে বলতে লাগলো, শম্পা, শম্পা, বৃষ্টি নামছে, বাইরে বেরোবি না। বৃষ্টি জোরে নামলে রান্নাঘরের দিকে চলে আসবি, কেমন? মৃণালিনীর কথা শুনে শম্পা কিন্তু উত্তর করল না। মৃণালিনী একবার মুখ তুলে তাকালো বারান্দার দিকে। একটা হ্যারিকেন জ্বলছিল, হাওয়ার ঝাপটায় বোধহয় হ্যারিকেনটা নিভে গেছে। অন্ধকার হয়ে রয়েছে বারান্দার কাছে, আর কিছু দেখা যায় না বারান্দার কাছটা। মৃণালিনীর বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল। আর একবার ডাকলো মৃণালিনী। এইবার তার গলার কণ্ঠ কেমন যেন কেঁপে গেল। কি হলো? কোথায় গেল মেয়েটা? এইমাত্র বারান্দায় খেলছিল, বৃষ্টিতে উঠোনের মধ্যে নেমে গেল নাকি? কথাটা মনে হতেই বড় একটা কাঠ উনুনের মধ্যে গুঁজে দিয়ে মৃণালিনী বারান্দার কাছে এগিয়ে এলো, রান্নাঘরের হ্যারিকেনটা তুলে নিয়ে। কিন্তু বারান্দায় কোথাও শম্পা নেই। আশ্চর্য, মেয়েটা গেল কোথায়? চম্পার বয়স বেশি নয়, মাত্র 13 বছর। বছর 13 হলেও তার বারণ তো খুব বেশি হয়নি। 10-11 বছরের মেয়ে বলেই মনে হয়। ফর্সা টুকটুকে চেহারা, মুখটা বেশ সুন্দর, কিন্তু জন্ম থেকেই শম্পা কথা বলতে পারে না। এ নিয়ে একসময় মৃণালিনী আর গদাধর দুঃখ করেছিল, কিন্তু পরে সব ঈশ্বরের দান ভেবে চুপ করে গেছে। কিন্তু এখন শম্পাকে খুঁজে না পেয়ে মৃণালিনীর বুকের ভেতর যেন তোলপাড় করে ওঠে। হ্যারিকেনটা হাতে নিয়ে বারান্দা পেরিয়ে উঠোনের কাছে নেমে এসে দাঁড়ালো সে। তীব্র হাওয়া আর বৃষ্টির মধ্যে কোথায় হারিয়ে গেল মেয়েটা? থরথর করে কাঁপছে সে। অন্ধকার কালো মেঘে কখন যে চারপাশটা এমনভাবে ঢেকে গেছে খেয়ালই করেনি। তার ভয়টা আরো বাড়ল। কাঁপা কাঁপা গলায় সে বলল, দেখ শম্পা, আর আমার সঙ্গে মশকরা করিস না বলছি, কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে আয়। এমন আধারের মধ্যে আর আমাকে জ্বালাস না মা। ঠিক তখনই একটু দূরে অন্ধকারের ভেতরে তাদের বাড়ির উত্তরের কোণে থাকা সেই বেল গাছটার কাছ থেকে একটা অদ্ভুত ঘসঘসে গলায় কে যেন বলে উঠল, মশকরা? তোর সঙ্গে কে মশকরা করবে রে? তোর মেয়েটাকে আমি নিয়েই যাব। মৃণালিনীর বুকের ভেতর যেটুকু সাহস ছিল সেটুকুও কেমন যেন সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। হ্যারিকেনের অল্প আলো আধারিতে বেলগাছের দিকে এগোতে এগোতে সে দেখতে পেল বেলগাছটা থেকে ঝুলে রয়েছে দুটো মস্ত বড় বড় পা, আর সেই পা দুটো গাছে দুলছে। ওই তো শম্পা দুটো হাতে গাছ বেয়ে আস্তে আস্তে উপরের দিকে ওঠার চেষ্টা করছে। শম্পা কখনো গাছে ওঠার চেষ্টা করেনি, কিন্তু এখন যেন কেমন লাগছে। শম্পার মাথাটা হেলে রয়েছে পেছনের দিকে, চোখ দুটো বন্ধ, মুখটা হা করা, মুখের এক পাশ থেকে লালা গড়িয়ে পড়ছে। সেইভাবেই মুখে একটা শব্দ করতে করতে শম্পা গাছ দিয়ে উপরের দিকে উঠছে। মৃণালিনী আর নিজেকে সামলাতে পারল না। এতক্ষণ ধরে নিজের মনের ভয় আতঙ্ক সবকিছুকে কেমন যেন শক্ত করে জড়িয়ে ধরে রাখার চেষ্টা করেছিল, কিন্তু এখন আর পারল না। ছুটে যেতে গেল বেলগাছটার দিকে।
প্রচণ্ড হাওয়ার দাপটে হ্যারিকেনের আলোটা নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই গলাটা বলে উঠল, খবরদার, খবরদার, চুপ করে দাঁড়া বলছি। আমি তোর মেয়েকে নিয়ে যাব। তুই যদি আটকাবার কোনো চেষ্টা করিস তাহলে আমি তোর ঘর ভেঙে রক্ত চুষে খাবো। এমন প্রচণ্ড ভয়ের একটা কথা শুনে মৃণালিনী চমকে গেল, কারণ ততক্ষণে সেই দুটো পা মাটিতে নেমে এসেছে। মানুষের চেহারার চেয়ে সামান্য বড় একটা স্ত্রীলোক দাঁড়িয়ে আছে সেখানে। তার পরনের সাদা রঙের কাপড়টা এলোমেলোভাবে জড়িয়ে রাখা, মাথার লম্বা চুল পিঠ পেরিয়ে মুখের সামনে ভেসে পড়ছে। প্রচণ্ড বিদ্যুৎ চমকে চারপাশটা আলোকিত হয়ে উঠতেই মৃণালিনী আরও দেখতে পেল তার বীভৎস মুখটা। দুটো সাদা ফ্যাকাশে মণিহীন বড় বড় চোখ, তার সঙ্গে কোটা মুখে অজস্র কাটাকুটির চিহ্ন। দাঁতগুলো কেমন যেন কালচে আর অদ্ভুতভাবে বাঁকা। সেই বাঁকা দাঁতগুলো দিয়ে খিলখিল করে হাসছে সেই বীভৎস মেয়েটা। শম্পা গাছ বেয়ে আস্তে আস্তে ওপরের দিকে উঠে পড়েছে। ততক্ষণে মৃণালিনী অবাক হয়ে দেখল শম্পা যেভাবে গাছ বেয়ে উঠছে সেভাবে টিকটিকি বিড়াল উপরের দিকে উঠে যায়। মৃণালিনী চিৎকার করতে গেল, তার গলা কেঁপে গেল, চোখ বেয়ে নেমে এলো জল, মুখ থেকে যেন একটা গরম হালকা বাতাস বেরিয়ে গেল। শব্দ বেরোলো না। বৃষ্টির মধ্যে নিভন্ত হ্যারিকেনটা হাতে নিয়ে ধপ করে মৃণালিনী বসে পড়ল মাটির উপরে। শম্পা ততক্ষণে গাছ বেয়ে উপরের দিকে উঠে পড়তেই গোটা গাছটা একবার নড়ে উঠল। যে বিভৎস নারী মূর্তি নেমে এসেছিল গাছের নিচে, সেও গাছের উপরে কোথায় যেন অন্ধকারে মিলিয়ে গেল। আর ঠিক তারপরেই শম্পার গোঙানোর শব্দ শোনা যেতে লাগলো সেই গাছের ওপর থেকে। এইবার মৃণালিনী সামলাতে না পেরে প্রচন্ড জোরে একটা চিৎকার করে উঠল, তোমরা কে কোথায় আছো গো? বাঁচাও আমার মেয়েটাকে, আমার মেয়েটাকে যে নিয়ে চলে গেল। অমনি তখন জমজমিয়ে বৃষ্টির সঙ্গে সঙ্গে আর একবার বিদ্যুৎ চমকে উঠতেই বাড়ির দিক থেকে গদাধরের গলা শোনা গেল। কি হলো, কি হলো মৃণালিনী? এভাবে চিৎকার করলে কেন? আমার শম্পার কি হলো? গদাধরের উপস্থিতি অনুভব করে মৃণালিনী হাউ হাউ করে কেঁদে উঠল। আর ঠিক তখনই গাছের ওপর থেকে সেই বীভৎস গলার একটা হাসির শব্দ শুনতে পেল দুজনেই। তোমাকে তো বলেছি, কোনো অশরীরী কোনো কারণ ছাড়া কোনো মানুষের থেকে কিছু নেয় না। তবে হ্যাঁ, অনেক সময় অশরীরীরা কোনো মানুষ, বিশেষ করে কোনো স্ত্রীলোক এবং বাচ্চাদের পছন্দ হলে তখন তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তার পেছনে কি কোনো কারণ থাকতে পারে? তার পেছনে কারণ থাকে সেই বাচ্চাটিকে বা সেই মেয়েটিকে তার পছন্দ। এক্ষেত্রে যদি সেই বাচ্চাটি মেয়ে হয় এবং তার মধ্যে যদি কোনো একটা খুঁত থেকে যায়, তাহলে সে সর্বতোভাবে সেই কাজের জন্য পরিপূর্ণ হয়ে যায়। খুঁত? কিন্তু কেন? দেখো, যে মানুষের মধ্যে, বিশেষ করে বাচ্চাদের মধ্যে কোনো খুঁত থাকে, তার সঙ্গে মানুষজনের কিংবা অন্যান্যদের একটা দূরত্ব সবসময় তৈরি হয়ে যায়। আর সেই ক্ষেত্রে এই সমস্ত মানুষদের অশরীরী আত্মারা আকর্ষণ করে বেশি। সে যদি দেখতে সুন্দর হয় এবং এদেরকে একাকী অন্ধকারে পাওয়া গেলে এদের মাঝে মাঝে যে অশুভ আত্মারা নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, এমন অনেক কথাই শোনা যায়। আমি নিজেও এমন কথা কতবার শুনেছি, এমনকি এখানে আসার পরেও এ কথা শুনেছি। কিন্তু কলকাতার বুকে আমরা তো এমন কথা খুব একটা শুনিনি ঠাকুরমশাই। শহরের বুকে এমন অনেক কিছুই তোমরা শোনোনি, যা আসলেই হয়। শহরের বুকে মানুষজনের এত ভিড়, এত শব্দ, আলো, এইসবের মধ্যে অশরীরী আত্মারা থাকতে পারে না। তাদের থাকার উপযুক্ত স্থান হলো অন্ধকার, যেখানে মানুষের পা পড়ে কম, কিংবা যেখানে তারা নিরিবিলিতে বসবাস করতে পারে। তোমরা মানো আর না মানো, গ্রাম কিংবা মানুষের বসতি থেকে দূরে এলাকা অশরীরী আত্মাদের বাসের জন্য উপযুক্ত স্থান। আচ্ছা, সে না হয় বুঝলাম,
কিন্তু আপনি যে কথাটা বলছিলেন, বাচ্চাদের এবং খুঁত থাকা মানুষদের প্রতি অশরীরীদের আকর্ষণ, এই ব্যাপারটা ঠিক বোধগম্য হলো না। তারানাথ সামান্য হাসল, তারপর বলল, গোটা জীবন গ্রামের পথে পথে ঘুরে সাধু সঙ্গ করে আর সাধনা করে নানা অদ্ভুত সমস্যার সম্মুখীন হয়েও যেটা আমি খুব ভালোভাবে বুঝে উঠতে পারিনি, তা হলো এই পৃথিবীর মানুষদের সঙ্গে অশরীরী আত্মাদের আসল সম্পর্ক। এমন অনেক অদ্ভুত রহস্য আছে, এমন অদ্ভুত কিছু শক্তি আছে যার ধারণা আমি নিজেও করতে পারিনি। ঠাকুরমশাই, এসব কথা না হয় থাক, আপনি বরং একটা কাজ করুন না, আপনি এমন কিছু বলুন যাতে এই সব ব্যাপারটা আমরা আরও ভালো করে বুঝতে পারবো। মানে ওই বাচ্চাদের প্রতি অশরীরীদের একটা আকর্ষণ, বিশেষ করে খুঁত থাকা মানুষদের যে কথাগুলো আপনি বললেন, তাহলে ব্যাপারটা বোধগম্য হবে। কি বলো বিভূতি? না হলে আপনি তো জানেন, তন্ত্রের অদীক্ষিত মানুষদের কাছে তো এসব কথা বলতে নেই। তারানাথ হেসে উঠল, তার সঙ্গে আমিও হেসে উঠলাম। কথাটা যে কিশোরী আমাকে ডাকাবার জন্যই বলেছিল সেই কথা বুঝতে অসুবিধা না হলেও তারানাথ যখন সে কথার উত্তর করলো না, তখন আমিও চুপ রইলাম। বাইরে তখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে। একটা গল্প যে ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে সেটা বেশ বুঝতে পারছিলাম। আমিও চুপ করে অপেক্ষা করছিলাম। আজ সকালে যখন কিশোরী আমার বাড়িতে এলো, তখন তার মুখটা কেমন কালো হয়ে রয়েছে। আমি বললাম, আরে কি ব্যাপার, তোমার মুখটা এমন কালো হয়ে রয়েছে কেন? আর বলো না, আজ সকালে মাসিদের গ্রাম থেকে একটা লোক এসেছিল। মানে সকালে ঠিক নয়, কিছুক্ষণ আগেই। সে কাল এসে এখানেই কোন এক আত্মীয়ের বাড়িতে ছিল, তারপর সেখান থেকে আজ সকালে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। আজ সকালে আমায় খবরটা দিয়ে এখান থেকে চলে গেছে। মাসি যেতে বলেছে মাসিদের গ্রামে। তোমায় তো আগেই বলেছি, মাসি নানা সময় নানা কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ে। কয়েকদিন আগে মাসি একটা ছোটোখাটো পুকুর ইদারা নিয়েছিল। সেই পুকুর ইদারা নিয়ে সেখানে মাছ চাষ করতে গিয়ে কি এক বিপত্তি ঘটেছে। রাতের বেলা নাকি সেখানে মাঝে মাঝে একটা বাচ্চা মেয়ের কান্না শোনা যায়। কি কাণ্ড বলো তো! অথচ পুকুর পাহারা দেওয়ার জন্য যাকে রাখা হয়েছে সে কিন্তু সে বলছে সে কিছুই দেখতে পায় না, অথচ বাচ্চার কান্নার শব্দ শোনা যায়। এর কোনো মানে হয়? যাকে পাহারা দিতে বলা হয়েছে সে আবার কোনো নেশা টেশা করে পুকুর পাড়ে পড়ে থাকে না তো? আমিও সেই কথাই ভেবেছিলাম, কিন্তু যে লোকটিকে মাসি আমার কাছে পাঠিয়েছিল সেই লোকটি পুকুর পাহারা দিয়েছে তাকে আমি চিনি। নেশা সে করে না, তাছাড়া সে মিথ্যে কথাও বলেনি। ভীষণ ভয় পেয়েছিল বলেই মনে হয়েছে। আমায় খুব শিগগিরই একবার মাসির বাড়িতে যেতে হবে। আজ ঠাকুরমশাইয়ের কাছ থেকে ঘুরে আসি, কালকে অফিস করে ফেরার সময় দুদিনের ছুটি নিয়ে আসব। কিশোরীর মাসির কথা আমি জানি। একবার আমি তারানাথ আর কিশোরী মিলে তার মাসির বাড়িতে গিয়েছিলাম। সেবার অদ্ভুত এক সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে হয়েছিল, কিন্তু সে কথা আলাদা, এবারের ব্যাপারটা আলাদা। আমরা বেশি দেরি করলাম না, তাই আর সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম। ট্রাম থেকে নেমে মটলেনের কাছে তেলে ভাজা এবং পাসিং শোয়ের প্যাকেট কিনে যখন তারানাথের বাড়িতে গিয়ে পৌঁছলাম, তখন দেখি একটা 10-11 বছরের বাচ্চা ছেলে আর তার সঙ্গে একজন স্ত্রীলোক তারানাথের সামনে বসে আছে। হাতে দেখা বা অন্য কোনো ব্যাপারে কথা বলছে। আমরা সামনে গেলাম না, একপাশে গাছতলায় চুপ করে দাঁড়িয়ে রইলাম। নিজেদের মধ্যেই কথা বলছি। একটু পরেই ওরা চলে যেতেই তারানাথ আমাদের হাত ছানি দিয়ে ডাকলো। বসতে বসতে কিশোরী বলল, হাত দেখা নাকি কুষ্টি বিচার? আরে না না, ওসব কিছুই নয়। ওই বাচ্চা ছেলেটার উপর কারোর খারাপ নজর পড়েছে, ভীষণ সমস্যায় রয়েছে। এর আগেও একদিন আমার কাছে এসেছিল, তখন সমস্যাটা ছিল আরো বেশি। কয়েকটা বিধান দিয়েছিলাম, তাতেই খানিকটা কমেছে, তবে এখনো পুরোপুরি কমেনি। মনে হয় কেউ তার ক্ষতি করার চেষ্টা করছে। সে কি, ওইটুকু বাচ্চা ছেলে তার ক্ষতি করার চেষ্টা কেন কেউ করবে? দেখো, দুনিয়াতে যেমন ভালো মানুষও আছে তেমন খারাপ মানুষও তো আছে নাকি? আর দিনে দিনে খারাপ মানুষের সংখ্যাটা বেড়েই যাচ্ছে। আমার তো মনে হয় আজ থেকে 100 বছর পর দুনিয়াতে খারাপ মানুষ আর ভালো মানুষের সংখ্যাটা এমন হয়ে যাবে যে ভালো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়বে। তা যাই হোক,
ছেলেটার উপর কেউ খারাপ কিছু করেছে, তাতেই সমস্যা হয়েছিল। আর এখানে তো সময় লাগবে। আর তাছাড়া বাচ্চাদের প্রতি, মানে সে বাচ্চা ছেলে হোক কিংবা মেয়ে হোক, দেখতে যদি সুন্দর হয় তাহলে তাদের ওপর অশরীরী আত্মাদের একটা অদ্ভুত আকর্ষণ থাকে। আর বুঝলে, তার মধ্যে যদি কোনো খুঁত থেকে থাকে, যেমন এই ছেলেটির পায়ের দিকে তোমরা লক্ষ্য করে দেখেছো কিনা জানি না, সে একটা পায়ের উপর ভর দিয়ে হাঁটতে পারে না। এমন বাচ্চাদের প্রতি অশরীরী আত্মাদের আকর্ষণ থাকে অনেক বেশি। এভাবে কথা শুরু হয়েছিল। তারপর যখন কথা শেষ হলো, তখন তারানাথ একটা পাসিং শো সিগারেটে লম্বা দুটো টান দিয়ে বলতে শুরু করল। সেবার বর্ষার সময় মাঝে মাঝে যে আমি বাড়িতে ফিরে আসতাম সে কথা তো তোমরা জানো। বর্ষার সময় গ্রামে গঞ্জে মাঝে মধ্যে বন্যা দেখা যেত। আমাদের গ্রাম যে কতবার সেই বন্যার সম্মুখীন হয়েছে। বাড়ির উঠোন পেরিয়ে মাঝে মাঝে দাওয়ার কাছে পর্যন্ত জল উঠে আসতো। যখনকার কথা বলছি তখন আমাদের যৌথ পরিবার, বাবা, কাকা, জ্যাঠারা সবাই একসঙ্গে থাকতো। প্রথম দিকে আমার এমন গৃহত্যাগী হওয়াতে আমার পরিবারের কেউই খুশি হয়নি। বাবা অবশ্য আপত্তি করলেও পরে সবকিছুই মেনে নিয়েছিলেন। তবে মা দুঃখ পেয়েছিল সব থেকে বেশি। তারপর ধীরে ধীরে সবকিছুই স্বাভাবিক হয়ে এসেছিল। তো যাই হোক, এবারে বর্ষার সময় বাড়িতে ফিরেছি। গোটা বর্ষাকালটা বাড়িতে কাটিয়ে তারপর বেরিয়ে পড়ব এমনই উদ্যোগ। সেবার গ্রামে বন্যা হয়নি। বৃষ্টির জল উঠোন পেরিয়ে দাওয়া পর্যন্ত উঠে আসতে পারেনি। ছোট ছোট ছেলেমেয়েরা গ্রামের পথে ঘাটে এখানে ওখানে সারাদিন মাছ ধরে বেড়ায়। গ্রামের লোকেদের চাষবাস, অন্যান্য কাজকর্ম একরকম বন্ধই বলা চলে। গ্রামে বন্যার সময় যে কি ভয়াবহ অবস্থা হয় এটা তোমরা জানো না। এই যে কলেরা কিংবা মহামারী, এই সমস্ত তো বর্ষার পরেই মাঝে মাঝে দেখা যেত জলবাহিত রোগের জন্য। আর সেবার দুপুরের দিকে একদিন নাওয়া খাওয়া দাওয়া করে তারপর দাওয়ার কাছে বসে ভাবছি যে এবারে বর্ষা না হলে আর বন্যা না হলে ঠিক বেরিয়ে পড়তে পারতাম। বাড়িতে আর কতদিন ভালো লাগে। তা গ্রামের পথঘাট, শ্মশান মশান, সাধু সঙ্গ সবই আমায় আহ্বান করছে। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতাম যে কে যেন আমায় ডাকছে। দেখতাম এক লাল রক্তম্বর তার গায়ে, একটা ত্রিশূল হাতে, মাথায় জটা, গোটা শরীরে ছাই ভস্য মাখা, আর মুখটা দেখা যায় না। এক হাতে আমার মাথার চুলের মুঠি ধরে টেনে আমায় ঘুম থেকে তুলছে, আর তারপর চিৎকার করে বলছে, এই কারণে দীক্ষা নিয়েছিস তুই? এইখানে ঘরে বসে শুয়ে শুয়ে সময় কাটানো তোর জন্য নয়, তোর জন্য কত মানুষ যে অপেক্ষা করে আছে। ওই যা। স্বপ্নের মধ্যেই উঠে বসতাম। সামনে তাকিয়ে দেখতাম অনেক দূরে একটা নদীর মতো বয়ে যাচ্ছে, কিন্তু সেই নদীর ওপারে কত মানুষ দাঁড়িয়ে রয়েছে। দুটো হাত তুলে যেন কি বলার চেষ্টা করছে। সেই সাধু আমার মাথার চুল ধরে আমাকে হাত ধরে টেনে নিয়ে সেই নদীর জলের কাছে নিয়ে যেত। সামনের দিকে তাকিয়ে আরো কি যেন বলতো, যেগুলো বুঝতে পারতাম না। যখন ঘুম ভাঙত দেখতাম গোটা শরীর ঘামে ভিজে গেছে। আসলে আমি ঘরে বসে থাকি সেটা যে অনেকেই চায় না সেটা বুঝতে পারছিলাম, কিন্তু কি করব, শিকড়ের টান যে বড় টান। এমন সময় ঘর ছেড়ে তো আর যাওয়া যায় না। তবে মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, পায়ের পাতা ডুবে যাওয়ার মতো যে জল উঠোনে জমেছে সেই জল নেমে গেলেই আমি গৃহত্যাগী হব। তো সেদিন দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে দাওয়ার কাছে বসে এইসব কথা ভাবছি। এমন সময় শব্দ শুনতে পেলাম। বাড়ির গেট পেরিয়ে একজন মধ্যবয়স্ক লোক আমাদের বাড়ির দিকে এগিয়ে আসছে। আমার সঙ্গে চোখাচোখি হতেই আমায় প্রশ্ন করলো, আমায় ক্ষমা করবেন, না বলেই বাড়িতে ঢুকে পড়লাম। আসলে তারানাথ তান্ত্রিকের সঙ্গে একবার দেখা করতে চাই। বাড়িতে আমি রক্তাম্বর পরতাম না, সাধারণ পোশাকেই থাকতাম। ধুতি আর ফতুয়া, কিংবা মাঝে মাঝে অন্য রঙের পোশাক পরলেও
রক্তাম্বর কিন্তু পরতাম না, তাই আমায় যারা ভালোভাবে চেনে না তারা চট করে ধরতে পারত না। এই লোকটির ক্ষেত্রেও তাই হলো। সে আমার পরিচয় বুঝতে পারল না। আমি বললাম, আরে এতে আপনার দোষ কি? আপনি আমায় চেনেন না, স্বাভাবিক। তাছাড়া আমায় দেখে তান্ত্রিক বলে তো মনে হয় না। ঠিক দেখুন, আমি ঠিক তান্ত্রিক নই, আমি একজন সাধক, সাধনা করি, এখানে ওখানে ঘুরে বেড়াই, আর কিছু কিছু ব্যাপার নিয়ে দেখি আর কি। আমাদের গ্রামে আপনি বিজয় শঙ্কর বলে একজনের বাড়িতে গিয়েছিলেন, তার চরম বিপদের সময় তাকে সাহায্য করেছেন। ঠাকুরমশাই, এইবার আমাকেও সাহায্য করতে হবে, কিন্তু আমি জানি না, না হলে আমার মেয়েটাকে আমি আর বাঁচাতে পারবো কি না। বিজয় শঙ্করের কথা শুনে মনে পড়ল, হ্যাঁ, বছর দুয়েক আগে একবার সেখানে গিয়েছিলাম বটে। এই লোকটির নাম গদাধর, তার মেয়ের নাম শম্পা, আর স্ত্রীর নাম মৃণালিনী। ওর স্ত্রীর এত ভালো, এত সুন্দর একটা নাম শুনে প্রশ্ন করলাম, আপনার স্ত্রীর কোন বংশ, মানে কোথাকার মেয়ে? স্ত্রীর নাম শুনে সবাই এমন প্রশ্ন করে। আমার স্ত্রীর বংশ অনেক বড়। এখান থেকে 2 গ্রাম দূরে এক জমিদারের বংশধর হলেও তাদের অবস্থা 2 পুরুষ ধরে খুব একটা ভালো নয়। তবে তার নাম রেখেছিল তার ঠাকুরদা। জমিদারি না থাকলেও তার জমিদারি মেজাজ ছিল। আপনি চলুন না আমার সঙ্গে, সব কথাই বলবো পথে চলতে চলতে আপনাকে। আমার মেয়ের সমস্যাটার কথা বলবো। আপনার উপরে ভরসা আছে। 3টে দিন ধরে মেয়ে কিছু খায় না, ঘুমোয় না। কি যে করব কিছুই বুঝতে পারছি না। মেয়েটার বয়স মাত্র 13 বছর। তখন বিকেল হয়েছে। গ্রামে জল কাদার মধ্যে দিয়ে গরুর গাড়ি চলবে না, হাঁটা পথে যেতে হবে। তবে সন্ধ্যার মধ্যে তার গ্রামে পৌঁছে যাব। পাশের গ্রাম, তাই বাড়ির লোকেদের সঙ্গে কথা বলে বাবাকে বিদায় জানিয়ে যখন বেরোলাম, তখন প্রায় বিকেল হতে শুরু করেছে। গোটা পথে সে তার মেয়ে শম্পার কথা বলল। আমার একমাত্র মেয়ে ঠাকুরমশাই, জন্মের পর থেকেই কথা বলতে পারে না। আশেপাশের অন্যান্য মেয়েদের মতন তার নাকি বুদ্ধি হয়নি। এখনও সেই ছেলে মানুষ। 10-11 বছরের বাচ্চাদের যেমন হয় তেমনটাই, তার চেয়েও কম হতে পারে। তবে মেয়েকে আমি আর আমার বউ বড় ভালোবাসি। এই তো 3 দিন আগের কথা। সেদিনকে অনেক রাতে পাশের গ্রামের গোমস্তার কাছ থেকে বাড়ি ফিরছিলাম, তখন বৃষ্টি নেমেছে। বাড়ির কাছে আসতেই বউয়ের চিৎকার শুনতে পেলাম। তাড়াতাড়ি ছুটে গিয়ে দেখি বউ বাড়ির বেলগাছটার দিকে তাকিয়ে চুপ করে মাঠের উপরে বসে আছে, জোরে জোরে কাঁদছে। আমি তার কাছে যেতেই হাউ হাউ করে কেঁদে আমায় জড়িয়ে ধরলো, আর ওই গাছের দিকে তাকিয়ে আমার মেয়ের নাম বলতে লাগলো। তারপরে কি যে হলো কিছু বুঝলাম না, যেন প্রচণ্ড ঝড় উঠল। প্রচণ্ড হাওয়ায় আমাদের চোখে মুখে অন্ধকার দেখলাম। কোনো রকমে বউকে নিয়ে দাওয়ার কাছে গিয়ে বসেছি, এমন সময় দেখি মেয়েটা দাওয়ার কাছে মাটির দেওয়ালে হেলান দিয়ে চুপ করে বসে আছে। আমার বউ তো মেয়েটাকে দেখে হতবম্ব হয়ে তাড়াতাড়ি জড়িয়ে ধরলো। তখনের মতো আমরা ভেবেছিলাম সব কিছু ঠিক হয়ে গেছে। বউ বোধহয় চোখে ভুল দেখেছে, তার জন্য তাকে একটু বকাবকিও করলাম। কিন্তু সেদিন রাতের বেলায় যেটা দেখতে পেলাম, তারপরে তো আমি বেশ বুঝতে পারলাম বউ মিথ্যে বলেনি। কি দেখতে পেলে? আমরা 3 জনে এক ঘরে ঘুমোই। আমাদের 2টো ঘর, একটা ছোট রান্নাঘর আছে। বারান্দার এক পাশে ওই ঘরের দরজা দিয়ে বারান্দাতে বেরোতে হয়, আবার পাশের ঘরের দরজা দিয়ে একই ব্যাপার। তবে ওই ঘরটা খালি থাকে। আমাদের মাথার কাছে একটা হারিকেন জ্বলে। মাথার কাছে পাশাপাশি 2টো জানলা পেছনের দিকে। মাটির ঘরে জানলা যেমন হয়, তবে জানলাগুলো বেশ বড় বড়। এত রাতের বেলা কি কারণে ঘুমটা ভেঙে যাওয়ায় দেখি মাথার কাছে হ্যারিকেনটা নিভে গেছে। ঘরের ভেতরে অন্ধকার, বাইরে তুমুল বৃষ্টি পড়ছে। মাথার কাছে জানলাটা খোলা, সেই জানালা থেকে বৃষ্টির ছটা এসে পড়ছে ভেতর ঘরে। আমি কিছু বলতে যাব তার আগে দেখতে পেলাম জানালার বাইরে কে যেন দাঁড়িয়ে আছে। লম্বা একটা মেয়ে মানুষ। প্রচণ্ড ঝড় বৃষ্টির হাওয়াতে তার মাথার চুলগুলো উড়ে এসে জানালার কাছে পড়ছে। তার পরনে সাধারণ একটা কাপড়। অন্ধকারের মধ্যেও তার চোখ দুটো যেন সাদা ঘোলাটে হয়ে জ্বলছে। সে ঘরের ভিতর তাকিয়ে আছে, কিন্তু ঘরের ভেতরে তাকিয়ে সে কি যেন দেখছে।
সে আমার দিকে তাকিয়ে নেই। কোথায় তাকিয়ে আছে সেটা নড়াচড়া না করে চোখ দুটোকে সরিয়ে বিছানার দিকে আনতে দেখতে পেলাম আমার মেয়েটা বিছানার মাঝখানে কখন যেন উঠে দাঁড়িয়ে পড়েছে। সে সোজা তাকিয়ে রয়েছে খোলা জানালা দিয়ে বাইরের দিকে। মেয়েটার চোখ দুটো বন্ধ, মুখটা হাঁ করা, মুখের এক পাশ থেকে লালা পড়ছে। আমার মেয়ে কথা বলতে পারে না ঠাকুর মশাই। সেই মেয়েটার মুখ থেকে কেমন যেন একটা গড় গড় করে গোঙানির মতো শব্দ বেরিয়ে আসছে। আর তারপরে শুনতে পেলাম জানালার বাইরে দাঁড়িয়ে থাকা সেই নারী মূর্তি আমার মেয়েকে ডাকছে। এক বিভৎস গলা, হ্যাঁ, অমন গলা আমি কখনো কোনো মানুষের শুনিনি, কোনো মানুষের হতেই পারে না। আমার কাছে আয়, তোকে আমি আমার সঙ্গে নিয়ে যাব, আমার সঙ্গে থাকবি তুই। ঠাকুর মশাই, কথাটা শুনে আমার বুকের ভেতরের রক্ত যেন সঙ্গে সঙ্গে হিম হয়ে গেল। আমি চট করে উঠে বসে মেয়েটাকে জাপটে ধরতেই বুঝতে পারলাম মেয়ের গোটা শরীর যেন কেমন ঠান্ডা হয়ে রয়েছে। আমি তাকে ধরে রাখতে পারছি না। ঠিক সেই মুহূর্তেই সে প্রবলভাবে সামনের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করছে, আর তার সঙ্গে সঙ্গে দুই হাত দিয়ে আমার কাঁধের উপর বরাবর আঘাত করে আমায় ছাড়াবার চেষ্টা করছে। মেয়েটা কিন্তু কোনো কথা বলছে না। জানালার গড়াদের উপর হাত রেখে সেই বিভৎস নারী মূর্তি চিৎকার করে উঠল, ছাড়বি না ওকে, তোদের সবকটাকে মারবো, তারপর তোদের রক্তকে ওকে নিয়ে যাবো এখান থেকে। ছেড়ে দে বলছি, ছেড়ে দে। আমি তো প্রাণপণ মেয়েটাকে জড়িয়ে ধরে চিৎকার করে বউকে ডাকছি। বউ ধরফর করে উঠে বসে সঙ্গে সঙ্গে জানালার কাছে সেই মূর্তিটাকে দেখতে পেয়ে ভয়ে চিৎকার করে ওঠে। তারপর হারকেন জ্বালিয়ে জানালাগুলো বন্ধ করে দেয়। একটু পরে সব কিছু শান্ত হয়ে গিয়েছিল। মেয়েটা আবার কখন যেন গভীর ঘুমিয়ে পড়েছিল। হতে পারে কেউ তোমাদের ক্ষতি করার জন্যে কোনো কিছু করেছে, মানে তোমার মেয়েকে দিয়ে তোমাদের ক্ষতি করতে চাইছে। আর তুমি যে বেলগাছটার কথা বলছিলে, সেটা কি তোমাদের বাড়িতে অনেক দিন ধরে আছে? এর আগে কখনো এমন কোনো সমস্যা হয়েছে কি? না ঠাকুর মশাই, গোটা জীবনে আমি কখনো এমন কিছু দেখিনি। অনেক কিছু শুনেছি বটে, তবে গ্রামে গঞ্জে তো এমন কথা অনেক শোনা যায়। নিজের চোখে কখনো কিছু দেখিনি। ওই বিভৎস নারী মূর্তিকে দেখে আমি সত্যি সত্যি ভীষণ ভয় পেয়ে গিয়েছি। দুদিন ধরে খুঁজেছি যদি কাউকে পাওয়া যায়। কবিরাজ দেখিয়েছি মেয়েটাকে, কিন্তু লাভ কিছুই হয়নি। কাল রাতে খবর পেলাম আপনার, বিজয় শঙ্কর বাবুর কাছেই আপনার খবরটা পেয়েছি। তাই আজ আর দেরি না করে সকাল সকাল গোমস্তার কাছে যাওয়া বন্ধ রেখে এখানে আমি চলে এসেছি। আপনাকে নিয়ে গিয়ে যদি কিছু একটা ব্যবস্থা করতে পারি। রাত হলেই এমন হয় জানেন। আগের দুদিন রাতেও সে এসেছিল নিয়ে যাওয়ার জন্য। গোটা রাত জেগে বসেছিলাম ঘরের ভিতরে, কিন্তু ওইভাবে তো আর থাকা যায় না। দুটো দিন আমি আর আমার বউ ঘুমোতে পারিনি। বুঝতে পারছি গদাধরের বিপদটা অনেক বড়। তার মেয়েকে কেউ একটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করেনি তাদের। তাহলে বেলগাছের মধ্যে হঠাৎ করেই ওই অদ্ভুত অশরীরী এলো কোথা থেকে? তার বাড়িতে না গেলে কিন্তু কিচ্ছু বোঝা যাবে না। কথায় কথায় এক সময় তার বাড়িতে এসে পৌঁছলাম। তার মানে কিছু যে একটা তার মেয়েকে ভর করেছিল সেটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু তার মেয়েকে যে ভর করেছিল সে ঘরের বাইরে থেকে তার মেয়েকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু যখন সে বাইরে ছিল, মানে যেদিন প্রথম গদাধর আর তার বউ ব্যাপারটা দেখতে পারে, সেদিন তার কোনো ক্ষতি হয়নি। সেদিন কোনো ক্ষতি হয়নি সে কথা বলবো না, পরে গদাধর সেই কথা আমায় বলেছিল।
প্রথম যেদিন গদাধর বাড়িতে ফিরেই ব্যাপারটা দেখতে পেয়েছিল, মৃণালিনী তো কাঁদতে কাঁদতে একসময় অজ্ঞানী হয়ে যায়। গদাধর দেখতে পায় তার মেয়ে শম্পা গাছের উপর বসে পা দোলাচ্ছে। তার মুখটা অন্ধকারে ঢেকে রয়েছে। গাছ থেকে নেমে আয় বলছি, এমন সময় গাছের উপরে থাকে না। তোর তোর কি হয়েছে আমায় বল, আমায় বল, আমি সব কিছু ঠিক করে দেব। সবকিছু তুই ঠিক করতে পারবি না, তুই কোনো কিছুই জানিস না। ওকে জন, তারপর ঠিক করবে। ওকে আমি নিয়ে যাবই। কিন্তু তুমি কে? তুমি ওকে নিয়ে যেতে চাও কেন? এই কথা বলার পর ঝুপ করে শম্পার দেহটা গাছের উপর থেকে নিচে এসে পড়েছিল। গদাধর তাড়াতাড়ি ছুটে যেতে দেখতে পেয়েছিল গাছের উপরে ডালের উপর পা রেখে বসে রয়েছে একটা বিভৎস মূর্তি। অন্ধকার বলে তাকে ভালোভাবে দেখা যায়নি, কিন্তু তার সেই হাসির শব্দ শুনে বোঝা গিয়েছিল। এরপরে এসে অদ্ভুতভাবে হেসে উঠল সে। সেই হাসি শুনে গদাধরের বুকের ভিতর পর্যন্ত কেঁপে উঠেছিল। আপনি যখন বাড়িতে গেলেন তখন কি দেখলেন? তার বাড়িতে পা রাখতে যাব যখন, তখন চারপাশে অন্ধকার নেমে এসেছে। একটা পা সবে বাড়ির চৌহদ্দির মধ্যে রেখেছি, এমন সময় বেলগাছটা যেন ধড়ফড় করে নড়ে উঠল। সোজা বেলগাছের দিকে তাকাতেই একটা অদ্ভুত ব্যাপার দেখতে পেলাম। বেলগাছের ডাল যে নরম হয় সেটা তো তোমরা জানোই। নিচের দিকে গুঁড়ির কাছ থেকে কাণ্ড খানিকটা শক্ত হলেও ওপরের ডাল কিন্তু নরম। কিন্তু সেই নরম ডালের উপরে দুটো পা রেখে কেউ একজন যেন দাঁড়িয়ে আছে। তার মাথাটা বেলগাছের ডাল পাতার আড়ালে লুকিয়ে থাকলেও আমি স্পষ্ট দেখতে পারছিলাম যে তার চোখ দুটো সাদা ফ্যাকাশে। এদিকে গদাধর কিছু একটা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি একটা ব্যাপার মুহূর্তের মধ্যে বুঝতে পারলাম। সেই ছায়া মূর্তিটা আমার দিকে একবার তাকিয়ে সোজা তাকিয়েছে গদাধরের দিকে। আমি ছুটতে গেলাম সামনের দিকে। গদাধরের গায়ের উপর হুমড়ি খেয়ে পড়ে তাকে ছিটকে নিয়ে একপাশে সরে যখন মাটির উপর পড়েছি, তখন দেখতে পেলাম গদাধর যেখান দিয়ে একটু আগে যাচ্ছিল সেইখানে একটা মস্ত বড় গাছ রয়েছে। কিন্তু বাড়ির উঠোনের একদম মাঝামাঝি জায়গায় এমন একটা বাঁশের গোঁজ, তাও আবার উল্টো করে কে পুঁতে রাখবে। গদাধর আরেকটু এগিয়ে গেলে গদাধরের পা পড়তো সেই গোঁজের উপর। আর যতই টাল সামলাবার চেষ্টা করুক না কেন, একবার গোঁজের উপর পা পড়লে পায়ের ভিতরে সোজা ঢুকে যেত। আকস্মিক এমন একটা ব্যাপার গদাধর প্রথমে বুঝতেই পারেনি। তারপরে বাঁশের গজের ব্যাপারটা বুঝতে পেরে সে চমকে উঠল। এমন ব্যাপার কি করে হলো বলুন তো? বাঁশের গোজ বাড়ির উঠোনের মাঝখানে পুঁতে রাখলো কে? আমি তাকালাম বেলগাছটার দিকে। ততক্ষণে গদাধরের বউ মৃণালিনী এসে দাঁড়িয়েছে বারান্দার কাছে। আমাদের দেখতে পেয়ে বোধহয় কেঁদেই ফেলল। মেয়েটাকে বোধহয় আর বাঁচাতে পারবো না, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, দেখো দেখো না মেয়েটা কেমন করছে। মৃণালিনীর কথা শুনে আমার আর বুঝতে দেরি হলো না। তাড়াতাড়ি গদাধরের সঙ্গে আমি ছুটে গিয়ে ঢুকলাম ঘরের ভেতরে। বিছানার ওপর শুয়ে থাকা মেয়েটি ছটফট করছে। তাকে একটা দড়ি দিয়ে দুটো হাত বেঁধে রাখা হয়েছে বিছানার সঙ্গে। সেই অবস্থাতেই সে দুটো হাতের দড়ি বাঁধা নিয়ে একসঙ্গে উঠে বসার চেষ্টা করছে। দুটো পা দিয়ে মাঝে মাঝে এত জোরে হাওয়ায় লাথি মারছে যে কেউ সেখানে থাকলে সে ছিটকে যাবে। তার দু চোখ বন্ধ, মুখের দুপাশ থেকে গ্যাঁজলা বেরিয়ে আসছে। হাতের দড়ির বাঁধন শক্ত হলেও তার টানাটানিতে সেটা আলগা হয়ে আসতে শুরু করেছে। হাতের ওপর দড়ির চাপ পড়ে লালচে হয়ে গেছে। আমি বললাম, আরে করেছো কি? দড়ির বাঁধন খুলে ফেলো। আরে খোলো দড়ির বাঁধন। না ঠাকুরমশাই, দড়ির বাঁধন খুলে দিলেই ও ঘর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। সন্ধ্যের অন্ধকার নামার পর থেকেই এমন হচ্ছে। আজ প্রায় 3টে দিন হয়ে গেল। কেন যে এমন হচ্ছে
আমি কিছুই বুঝতে পারছি না। তখনও মেয়েটার মুখ থেকে গড়গড় করে একটা গর্জনের মতো শব্দ বেরিয়ে আসছে। তার চোখ বন্ধ ও চোখের পাতা দিয়ে জল গড়িয়ে পড়ছে, কিন্তু মুখে সেই গর্জনের প্রচণ্ড হম্বিতম্বি। গদাধর ঘরের দরজা জানলাগুলো বন্ধ করে দিল। ঘরের মধ্যে একটা হ্যারিকেন জ্বলছে। আমার দিকে তাকাতেই আমি ইশারা করতে গদাধর মেয়েটার দুটো হাতের বাঁধন খুলে দিয়েছে যেই, সেই সঙ্গে সঙ্গে মেয়েটা লাফিয়ে উঠে গদাধরের গলাটা দু হাতে চেপে ধরল। এমন প্রবল শক্ত সামর্থ্য একটা মানুষের ওইটুকু বাচ্চা একটা মেয়ের হাতের চাপে প্রায় দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। নিজের দুটো হাত দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। আমি কিন্তু তখন অন্য একটা ব্যাপার দেখছিলাম। ঘরের দরজা জানলা সবকিছু বন্ধ, তাহলে কোথা থেকে? হঠাৎ ঘরের চালের দিকে চোখ চলে গেল। ঘরের চাল যেখানে শেষ হয়েছে আর মাটির দেওয়ালটা উঠেছে, ঠিক সেই দুইয়ের মাঝে একটা ফাঁক। সেই ফাঁকের ভেতর থেকে বাইরেটা দেখা যায়। ঠিক ঘরের চালের উপর কেউ যেন একজন বসে মাথাটা নিচের দিকে নামিয়ে সেই ফাঁকা থেকে ভেতরে ঢুকিয়ে রাখলে যেমন হয় আর কি, ঠিক তেমনভাবেই বাঁকানো একটা মাথা খড়ের সেই ফাঁকটা দিয়ে ঢুকে এসেছে ভেতরের দিকে। তার চোখের সেই ফ্যাকাশে সাদা বিভৎস দৃষ্টি। আমি সেদিকে আঙুল তুলতেই গদাধরের বউ মৃণালিনী সেদিকে তাকিয়ে ভয়ে চিৎকার করে উঠল। ওরে বাবা গো, তাই আমি ভাবি ঘরের ভেতর বসে থাকতে আমার এরকম কেন লাগছে। বারবার যেন মনে হচ্ছে আমাকে কেউ দেখছে। আমরা কিছু বুঝে ওঠার আগেই তার মাথাটা আরেকটু ভেতরে ঢুকে এলো। ক্ষণক্ষণে অদ্ভুত গলায় সে বলে উঠল, এখনো সময় আছে, ওকে আমার সঙ্গে নিয়ে যেতে দে। ছেড়ে দে, ছেড়ে দে, নইলে তোদের সবকটাকে মেরে তারপর নিয়ে যাব। বিপদটা যে কেমন সেটা বুঝতে পেরে আমি তৈরি হয়ে এসেছিলাম। কাঁধে ঝুলিয়ে রাখা ঝোলা থেকে একটা গুঁড়ো বের করে ঘরের বিছানার চারপাশটায় ছড়িয়ে দিলাম। তখনও দুটো হাত দিয়ে গদাধরের গলাটা চেপে ধরে রয়েছে তার মেয়ে শম্পা। গুঁড়ো ছড়িয়ে দেবার পর বিড়বিড় করে মন্ত্র পড়ে একটা মন্ত্রপুত জল ছড়িয়ে দিতে লাগলাম আমি শম্পার গায়ে। সঙ্গে সঙ্গেই শম্পার হাত থেকে ছেড়ে গেল গদাধর, কিন্তু শম্পার শরীরটা বিছানার ওপর কাটা ছাগলের মতো ছটফট করতে লাগলো। গোটা বিছানাটা এলোমেলো হয়ে গেল। একটু পাশে দাঁড়িয়ে গদাধর আর মৃণালিনী এই দৃশ্যটা দেখে ভয়ে যেন পাথরের মতো হয়ে গেল। কিন্তু ঘরের সেই ফাঁক থেকে সেই বিভৎস মূর্তি চিৎকার করে আমায় শাসাতে লাগলো, ওকে আমার থেকে সরাতে পারবি না, সরাতে পারবি না ওকে। ওকে যে আমার পছন্দ হয়েছে, আমি ওকে নিয়ে যাব আমার কাছে। আমি তার কোনো কথার উত্তর না দিয়ে সেই জলের খানিকটা মেয়েটার গায়ে ছড়িয়ে দিতেই তার ছটফটানি বেড়ে গেলেও তার গলা দিয়ে বেরিয়ে আসা শব্দ কমে যায়। তার চোখ দুটো বন্ধ, মুখটা এখন বন্ধ হয়েছে। শুধু মাঝে মাঝে তার শরীরটা অদ্ভুত যন্ত্রণায় ছটফট করে উঠছে। গদাধর নিজেকে খানিকটা সামলে নিয়েছিল। এবার বলল, কি করব ঠাকুর মশাই, ও তো আমার মেয়েটাকে ছাড়ছে না। ও যদি আমার মেয়েটাকে না ছাড়ে তাহলে কি হবে? আমি কোনো কথা বললাম না। ঘরের দেওয়ালে সেই জলগুলো ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই সেই মূর্তিটা বেড়ার ফাঁকের কাছ থেকে কোথায় যেন মিলিয়ে গেল। ঘরের দরজা জানলা সব কিছু খোলা রয়েছে। আমি ওদের দুজনকে ঘরে থাকতে বললাম। তারপর বাইরে বেরিয়ে এলাম। বাড়ির চারপাশের গৃহবন্ধন করলাম। গৃহবন্ধন প্রায় শেষ করে এনেছি, এমন সময় একটা তীব্র গর্জন আর ঠান্ডা বাতাসে কটু গন্ধ অনুভব করে পেছনে তাকিয়ে দেখি সেই মূর্তিটা দাঁড়িয়ে রয়েছে আমার থেকে মাত্র কয়েক হাত দূরে। মাথার চুলগুলো মুখটাকে প্রায় ঢেকে ফেলেছে। বিভৎস ভয়ানক তাকে দেখতে।
অন্য কেউ হলে সেই মুহূর্তে ভয় পেয়ে সেখান থেকে ছুটে পালিয়ে আসতো, বুঝলি? কিন্তু এমন দৃশ্য আমি আগেও দেখেছি, আর এটাও জানি আমি ভয় না পাওয়া পর্যন্ত তার ক্ষমতা বাড়বে না। আমার দেহ বন্ধন করা আছে। কেন এসেছিস তুই এখানে? কেন ওই অবলা মেয়েটার ক্ষতি করতে চাইছিস? ওকে ওকে আমি আমার সঙ্গে নিয়ে যাব। এইখানে থাকলে ওর বিপদ হবে। আমি আমার সঙ্গেই ওকে নিয়ে যাব। তুই এই জগতের কেউ নোস। তুই ওকে নিয়ে গেলে যে মেয়েটা মারা পড়বে, তখন কি হবে? এখানে থাকলেও মেয়েটা মারা পড়বে। কি হবে তখন? ওকে আমার সঙ্গে করে নিয়ে যেতে দে, না হলে তোর কখনো ভালো হবে না। আমায় বাধা দিয়ে তুই কিছুতেই শান্তি পাবি না। আমি থাকতে গদাধর আর তার বউয়ের চোখের সামনে তুই ওকে নিয়ে যেতে পারবি না। এই গৃহবন্ধন করলাম আমি। এই বন্ধনের ভেতরে ঢুকে ওকে নিয়ে যাওয়ার ক্ষমতা তোর নেই। আমার মুখের কথা শেষ হবার সঙ্গে সঙ্গে সেই বিভৎস মূর্তিটা বন্ধনের মধ্যে ঢোকার চেষ্টা করল, কিন্তু বারবার আঘাত পেয়ে ছিটকে যেতে লাগলো পেছনের দিকে। আমি অবাক হয়ে গেলাম, বারবার কেন সে এমন কাজ করছে? জানে ভেতরে ঢুকতে পারবে না, তবুও সে কেন ভেতরে ঢোকার চেষ্টা করছে? বেশ কয়েকবার এমন করার পরে সে কোথায় যেন অন্ধকারে মিলিয়ে গেল। একটা প্রবল কান্নার শব্দ আমার বাড়ির চারপাশে শুনতে পেলাম। একটু পরেই ভেতরে এসে দেখি বিছানার পাশে বসে রয়েছে মৃণালিনী। তার কোলের ওপরে শুয়ে ঘুমোচ্ছে শম্পা। গদাধর ঘরের একপাশে দেওয়ালের কাছে হেলান দিয়ে বসে আছে। তার গলায় বাচ্চা মেয়ের হাতের চাপের ছাপ স্পষ্ট হয়ে রয়েছে। আমি ঢুকতেই গদাধর ছুটে এসে আমার পায়ের উপর পড়ল। আপনি কিছু একটা করুন ঠাকুর মশাই। আপনি চলে গেলে ও আবার আসবে, ও আবার আমার মেয়েটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু এমন করে কতদিন আমার মেয়েটাকে আটকে রাখবো? আপনি না থাকলে তো আজ আমাকে মেরেই ও চলে যেত। দেখো, কিছু একটা ব্যাপার তো রয়েছে। এমনি এমনি ওই অশরীরী আত্মা এখানে আসবে না, আর এমনি এমনি সে তোমার মেয়েকে নিয়ে যাওয়ার চেষ্টাও করবে না। তোমার মেয়েকে ওর পছন্দ হয়েছে সেই কথা বুঝতে পারছি, কিন্তু কিন্তু হঠাৎ করে সে এখানে এলো কেন? আচ্ছা, এর মধ্যে যেদিন তোমার মেয়ের এমন অবস্থা হয়েছিল সেদিন শম্পা কি কোথাও গিয়েছিল? গদাধর তাকালো বউয়ের দিকে। মৃণালিনী বলল, বেশি কথা তো জানি না ঠাকুরমশাই, তবে পাশের বাড়ির রত্নার সঙ্গে মাঝে মাঝে ওদের বাড়িতে যেত খেলা করতে। আমাদের বাড়ির পেছনে যে জঙ্গলটা আছে না, ওই জঙ্গলের কাছে বসেই দুজন মিলে খেলা করতো। তাছাড়া আর তো কোথাও যায় না। হ্যাঁ, দু একবার জঙ্গলের ভেতরে ঢুকে পড়েছে বলে শুনেছি। গদাধর কথাগুলো শুনে হতবাক হয়ে গেল। মৃণালিনীর দিকে তাকিয়ে বলল, তোমায় কতবার বলেছি না রত্নাদের বাড়িতে ওকে যেতে দেবে না। রত্না ভালো নয়, আর ওই জঙ্গলের ভেতরের যে জায়গাটা ওটাও ভালো নয়। ওখানে অনেক কিছু আছে। এবার আমি বুঝতে পারছি কেন এসব হয়েছে। ঘরের ভেতরে টিম টিম করে হ্যারিকেন জ্বলছে। সেই হ্যারিকেনের আলোর মাঝে গদাধর বলতে লাগলো, তখন আমার শম্পা অনেক ছোট, তখনও শম্পা কথা বলতে শেখেনি। তখন যদিও কেউই কথা বলতে শেখে না, জঙ্গলের ভেতরের দিকে একটা ছোট কুঁড়ে ঘর ছিল। তোমার তো মনে নেই মৃণালিনী, আমার আছে। সেই কুঁড়ে ঘরের মাঝে থাকতো এক বুড়ি। ওই বুড়ি গ্রামের পথে যাতায়াত করার সময় মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো, মনে আছে? হ্যাঁ, মনে আছে তো। সে তো খুব পছন্দ করতো শম্পাকে কত আদর করতো। তার গাল টিপে দিত, বলতো শম্পাকে সে খুব পছন্দ করে, শম্পাকে সে সাথে করে নিয়েও যাবে। হাসতে হাসতেই বলতো। কিন্তু আমি তাকে পছন্দ করতে পারতাম না। তার ওই চোখের দৃষ্টি, সেই দৃষ্টি যেন কেমন একটা ছিল। কারোর চোখের দিকে তাকিয়ে বুকের ভেতর পর্যন্ত পড়ে ফেলতে পারতো। হ্যাঁ, যেন বুকের ভেতর ঠান্ডা হয়ে যেত। তারপর একদিন সেই বুড়ি কোথায় যেন হারিয়ে গেল, আর তাকে দেখতে পেলাম না। গ্রামের কেউ তার খোঁজ পেল না। বুড়ি মাঝে মাঝে এমনভাবে কোথাও চলে যেত। তবে
কয়েক বছর পর খবর পেয়েছিলাম 3 গ্রাম ঘুরে এক ডোবার মাঝে এসে বুড়ি মরেছে। সাপে কামড়ে তাকে মেরেছিল। কিন্তু জঙ্গলের মাঝে যদি সেদিন শম্পাকে সেই বুড়ি ধরে, তার মানে তো... গদাধরের কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই হঠাৎ বিছানা থেকে উঠে বসল শম্পা। সোজা আমাদের দিকে তাকালো, কিন্তু তার চোখের মনি নেই, চোখটা উল্টে গেছে, মুখে একটা অদ্ভুত রহস্যময় হাসি। তারপরে শুনতে পেলাম শম্পা বলছে, চিনতে পেরেছিস আমায়? তোরা কি ভেবেছিলি? আমি তো শম্পাকে নিয়ে যাব আগেই বলেছিলাম। এখন সময় হয়েছে, তাই আমি ওকে নিতে এসেছি। ওই কুটিরে শম্পা নিজেই গিয়েছিল আমার কাছে, সেখানেই সে আমার কাছে থাকবে বলে কথা দিয়েছিল। তাই তো তাকে নেহার জন্য আমি এখানে এসেছি। এখন তোরা বাধা দিলে কোথা থেকে হবে বলতো? শম্পার মুখ থেকে কথাগুলো বেরিয়ে আসে বটে, কিন্তু তার মুখটা হাঁ করা, নড়ছে না। আর যে গলাটা আমরা শুনতে পাচ্ছি সেটা একটা বুড়ো মানুষের গলা যেমন হয় তেমন। শম্পা ছেলে মানুষ, কোনো কিছু না বুঝে তোমায় কথা দিয়ে ফেলেছে। তুমি তো সবকিছুই বোঝো, সবকিছুই জানো। মৃত্যুর পরেও তুমি যখন শম্পার কাছে এসেছো, তার মানে তুমি শম্পাকে কতটা ভালোবাসো সেটা আমিও বুঝতে পারছি। আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না, মৃণালিনী কিংবা গদাধরও সেটা চায় না। শুধু তাদের একমাত্র সন্তানকে তুমি ফিরিয়ে দাও। কেন? ছোটবেলায় যখন মেয়েটা কথা বলতে পারতো না, তখন তোরা কি বলেছিলি? বলেছিলি না মেয়েটাকে জলে ডুবিয়ে মারবি, তারপর মেয়েটাকে কোথাও ফেলে দিয়ে আসবি। তখন মেয়েটাকে তোরা একটুও দেখতে পারতিস না, আর তখন আমি আশেপাশেই থাকতাম, সব সময় থাকতাম। কিন্তু শম্পা যতদিন না আমায় দেখার জন্য ডাকবে, ততদিন আমি তার কাছে আসতে পারবো না। এমনটাই ঠিক ছিল। তাই তো আমায় এতগুলো দিন অপেক্ষা করতে হলো। শম্পার কাছে আমি এসেছি অনেক আগে, তোমরাই কেউ বুঝতে পারোনি। একটু একটু করে আমি অপেক্ষা করেছিলাম এই বিশেষ সময়ের জন্য, আর আজকের রাতটাই হলো সেই বিশেষ সময়। আজকের এই গণ্ডি আমায় কেউ আটকাতে পারবে না, কেউ না, কেউ না। কথাটা বলার সঙ্গে সঙ্গেই দেখতে পেলাম শম্পা বিছানা থেকে লাফ দিল দেওয়ালের দিকে। মাটির দেওয়াল, সেই দেওয়াল বেয়ে টিকটিকির মতো উঠে গেল খড়ের চালের উপর। আমরা কিছু বুঝে ওঠার আগেই ঘরের মধ্যে হাতড়াতে হাতড়াতে যেন খড় ছিঁড়ে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলো। প্রথমে হতবুদ্ধি হয়ে গেলেও পরে কিন্তু আমাদের জ্ঞান ফিরে এলো। আমি ছুটে এলাম সামনের দিকে। গদাধর শম্পার দেওয়ালের উপর ঝুলে থাকা একটা পা ধরে তাকে টানতে যেতেই প্রচণ্ড একটা লাথিতে গদাধরকে ছিটকে সে ফেলে দিল ঘরের মেঝের উপর। মৃণালিনী হাউ মাউ করে কাঁদতে লাগলো। আমি দরজা খুলে সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে গেলাম, আর তখনই দেখতে পেলাম বাড়ির গণ্ডির বাইরে, ঠিক শম্পা যেখানে ঘর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে, সেখানে বাইরে চুপ করে দাঁড়িয়ে রয়েছে সেই বীভৎস মূর্তিটা। আমি চিৎকার করে বললাম, এখনো দাঁড়িয়ে আছো তুমি? শম্পাকে নিয়ে যাওয়ার চেষ্টা করো না। আমার কথা শুনে তীব্রভাবে হেসে উঠল সেই ভয়ঙ্কর মূর্তি। যতক্ষণ দেখতে পেলাম অন্ধকারের মধ্যে ঘরের চাল ছিঁড়ে শম্পার মাথাটা বাইরে বেরিয়ে এসেছে। যেমন ডিম ছিঁড়ে একটা পাখি বেরিয়ে আসে, তেমন ভাবেই শম্পা সেই বেড়ার খোলস ছেড়ে বেরিয়ে আসছে বাইরে। চাঁদের আলোটা এবার অল্প অল্প দেখা যাচ্ছে। ঘন কালো মেঘে এতক্ষণ গোটা আকাশটা ঢেকেছিল, বৃষ্টি হচ্ছিল, কিন্তু এইবার বৃষ্টি কমে গেছে। বাইরে দাঁড়িয়ে সেই বীভৎস মূর্তিটা এবার কান্না ভেজা গলায় যেন ডেকে চলেছে শম্পাকে।
সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল আজকের তিথির কথা। আজ এমন একটা তিথি যে তিথিতে অশুভ শক্তির ক্ষমতা বেড়ে যায়। তাই গণ্ডির বাইরে থেকেও সে শম্পার মাধ্যমে তাকে সম্মোহন করতে পারছে। কিন্তু আমি এখন কি করব বুঝতে পারছিলাম না। এই মুহূর্তে কোনো কিছু দিয়ে তাকে আটকানো সম্ভব নয়। এর মধ্যে মাত্র একটা জিনিসই সম্ভব, যেভাবেই হোক শম্পাকে ওর সম্মোহন থেকে বার করতেই হবে। তাড়াতাড়ি ছুটে গেলাম ঘরে। তারপরে মৃণালিনীকে নিয়ে আর গদাধরকে নিয়ে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলাম। গণ্ডির মধ্যে দাঁড়িয়ে মৃণালিনীকে বললাম, ওই অশরীরই তোমার মেয়েকে নিয়ে যেতে পারছে কেন জানো? কারণ সে তোমার মেয়েকে ভালোবাসে। তোমার মেয়ের সঙ্গে তার আত্মার সম্পর্ক। এখন একমাত্র তুমি তাকে বাঁচাতে পারো। তুমি তোমার মেয়েকে ডাকো, চিৎকার করে ডাকো। এক মায়ের ডাক কখনোই সন্তান ফেরাতে পারবে না। ঠিক সেই মুহূর্তে দুজনেই তখন ডাকছে গলা তুলে চিৎকার করে। আর তার সঙ্গে সঙ্গে গণ্ডির বাইরে দাঁড়িয়ে থাকা সেই বিভৎস মূর্তিটাও তাকে ডেকে চলেছে। শম্পা খড়ের চাল ছেড়ে আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলো। যেন মনে হলো চালের উপর দিয়ে গুটি গুটি পায়ে 4 হাত পায়ে একটা বিড়াল এগিয়ে আসছে নিচের দিকে। আমি মনে মনে মধুসুন্দরী দেবীকে স্মরণ করে চললাম। গদাধর ভয়ে কাঁপতে কাঁপতে হাত জোড় করে চুপ করে দাঁড়িয়ে রইল। এদিকে দুজনেই ডেকে চলেছে শম্পাকে। শম্পা যে কি করবে সেটাই বুঝতে পারছিলাম না। সে খানিকটা যেন থমকে গেছে। একবার মণিহীন ফ্যাকাশে চোখে তাকাচ্ছে সেই বিভৎস মূর্তির দিকে, আর একবার তাকাচ্ছে তার মায়ের দিকে। ছোট বাচ্চাকে দুটো খেলনা দেখালে যেমন সে দুটো খেলনাই নিতে চায়, একটিও ছাড়তে চায় না, ঠিক তেমনই যেন শম্পার মনের অবস্থা হয়েছে এখন। আর তার মধ্যে একটা কথা হঠাৎ আমার মনে পড়ে যেতেই বুঝতে পারলাম এইবার কি করতে হবে। তারানাথ চুপ করতেই ঝমঝম করে বৃষ্টি নামল। বাইরের দিকে তাকিয়ে কিশোরী বলে উঠল, তো ভয়ঙ্কর ব্যাপার, তো অবিশ্বাস্য ঠাকুরমশাই। এ কথা কি করে বিশ্বাস করা যায়? আচ্ছা, এই যে অশুভ শক্তি বা মূর্তি, সে যখন জীবিত ছিল তখন তো সত্যি সত্যিই শম্পাকে ভালোবাসত। আর মৃত্যুর পরে তাহলে হঠাৎ করে শম্পার ক্ষতি করবে কেন? জীবিত অবস্থায় যখন ভালোই বাসত, তাহলে মৃত্যুর পরে সেই ভালোবাসা বদলে গেল কেন? আসলে আমরা যাকে ক্ষতি বলে মনে করছি তাকে কিন্তু সে ক্ষতি বলে মনেই করছে না। পরে খোঁজ করে জানতে পেরেছিলাম সেই বুড়ির সঙ্গে মৃণালিনীর কোনো একটা রক্তের সম্পর্ক ছিল। অনেক লতায় পাতায় হলেও ছিল। আগেই বলেছিলাম যে 3 গ্রাম দূরের জমিদার বংশের মেয়ে মৃণালিনী। সে অনেক কিছুই জানত। ওই জঙ্গলের মাঝে লুকিয়ে থাকা সেই বৃদ্ধ মহিলা যে তাদের পরিবারের কেউ, সে কথাও সে জানত, কিন্তু সবার কাছে লুকিয়ে রেখেছিল। সেই দিনের পর সে সব কথা আমাদের খুলে বলেছিল। যাই হোক, তখন সেই চরম অবস্থার মধ্যে মৃণালিনী মাটির উপরে বসে 2 হাত ছড়িয়ে কাঁদতে কাঁদতে বলছে, আমরা অনেক ভুল করেছি, তোকে অনেক অবহেলা করেছি রে মা। তোকে ভুল বুঝেছি, তোকে মেরে ফেলবার কথাও ভেবেছি। কিন্তু বিশ্বাস কর, সেসব আমরা মন থেকে চাইনি। অনেক কষ্টে, অনেক দুঃখে সে কথা আমরা বলেছি। আমরা কখনো চাইনি তোকে হারাতে। বিশ্বাস কর, বিশ্বাস কর তুই। শম্পা একভাবে তাকিয়ে রয়েছে যেন একটা বিড়াল ছানা। মুখটা তুলে একবার মৃণালিনীকে দেখছে, আর একবার সেই বিভৎস মূর্তিটাকে দেখছে। গণ্ডির বাইরে এসে মূর্তি বলে উঠল, আর যদি আমার কাছে না আসিস তাহলে কিন্তু আমি আর কোনোদিনই আসবো না। আর আজ যদি আমি চলে যাই, কোনোদিন এখানে আমার পা পড়বে না। এই কথা শুনে শম্পা কয়েক পা এগিয়ে গেল তার দিকে। মৃণালিনী চমকে উঠল। মাটি থেকে উঠে দাঁড়িয়ে চিৎকার করে মৃণালিনী একটা অদ্ভুত কাজ করে বসল। সে ছুটে গেল সামনের দেওয়ালের কাছে। 2 হাতে দেওয়ালটাকে জাপটে ধরে দেওয়ালের মাঝে মাথা ঠুকতে শুরু করল। এমন একটা দৃশ্য হবে সেটা আমি দুঃস্বপ্নেও কল্পনা করতে পারিনি। মৃণালিনীর এই অবস্থা দেখে শম্পা শুধু নয়, সেই বিভৎস মূর্তিটা পর্যন্ত তার দিকে মুখ তুলে তাকালো। এ কি করছে মৃণালিনী?
দেখলাম শম্পা থমকে গেছে। আস্তে আস্তে সে নেমে আসছে নিচের দিকে। একটু পরে ঘরের চাল বেয়ে ধপ করে নিচে এসে পড়ল শম্পা। তার জ্ঞান নেই তখন। গণ্ডির বাইরে থাকা সেই মূর্তি দুটো হাত আকাশের দিকে তুলে প্রচণ্ড চিৎকার করে উঠল। দেখতে পেলাম তার গোটা শরীর যেন ভেঙে চুরে হাওয়ায় ধুলোর মতো একটু একটু করে মিলিয়ে আসতে শুরু করেছে। সেই অবস্থাতেই সে বলল, বলেছিলাম না, বলেছিলাম আমি আবার আসবো, ঠিক আসবো। কিছু বুঝতে পারলাম না আমরা। সে হাওয়ায় মিলিয়ে যাওয়ার পরে শম্পাকে তুলে নিয়ে আমরা ঘরের ভেতরে গিয়ে ঢুকলাম। কোথাও যে একটা গন্ডগোল হয়েছে সেটা বুঝতে আমার খুব দেরি হয়নি। গদাধর কিছুই জানে না। তার মুখ দেখে বোঝা যাচ্ছিল যে শম্পা ঘুমোচ্ছে। শুধু মৃণালিনী কেমন যেন ইতস্তত করছে এদিক ওদিক তাকিয়ে। আমি বললাম, আমার মনে হয় মা, তুমি আমাদের থেকে কিছু একটা লুকিয়ে যাচ্ছ, যেটা আমাদের জানা দরকার। ও আর হয়তো আসবে না, কিন্তু আসল কি হয়েছে সেটা আমরা জানতে পারলে তো তোমার এবং শম্পার পক্ষেই ভালো হবে, তাই না? মৃণালিনী একবার গদাধরের দিকে তাকালো, তারপরে ইতস্তত করতে লাগলো। কিছু একটা বলতে চাইছে কিন্তু বলতে পারছে না, এমন একটা অবস্থা। আমি উঠে পড়লাম, বললাম, আমায় বিশ্বাস করে যখন সে কথা বলতে চাইছো না বলো না, কিন্তু গদাধরকে অন্তত জানিও, না হলে তোমার মেয়ের এমন অবস্থার কারণ গদাধর কিন্তু কিছুই বুঝতে পারবে না। আমি উঠে বাইরে চলে আসতে যাব, মৃণালিনী মাথা নিচু করা অবস্থায় আমায় দাঁড়াতে বলল। আমি গিয়ে বসতে সে বেশ কিছুক্ষণ চুপ করে রইল। শম্পার মাথার উপর হাত বোলাতে বোলাতে বলতে লাগলো এক আশ্চর্য কথা। আপনি তো জানেন ঠাকুরমশাই, 3 গ্রাম দূরে আমার বাপের বাড়ি। আমাদের বাপের বাড়ি আগে জমিদার বংশ ছিল। ঠাকুরদার আমল থেকে সেই জমিদার বংশ আস্তে আস্তে পড়তে শুরু করে। আমাদের বংশের অনেক লোকেরা ছিল তখন জ্ঞাতি, আত্মীয়, রক্তের সম্পর্কের। অনেকে ঠাকুরদার আমল থেকে ছড়িয়ে ছিটিয়ে পড়তে শুরু করেছিল। আপনি যাকে বাইরে দেখলেন তার নাম মালতী মাসি। মালতী মাসিকে আমি সেই ছোট্টবেলায় দেখেছিলাম। তারপর কিভাবে যেন মালতী মাসি ঘুরে ফিরে আমাদের ওই গ্রামের জঙ্গলের মধ্যে ওই কুটিরটাতে থাকতে শুরু করলেন। আমার মেয়েটাকে দেখতে তো আমারই মতন, ছোটবেলায় আমাকে পুরো এরকমই দেখতে ছিল। মালতী মাসি বোধহয় তাই ওকে প্রথমবার দেখেই চিনতে পেরেছে, অথচ আমায় চিনতে পারেনি। দেখুন, শম্পাকে দেখে সে বুঝতে পেরেছিল, তাই বোধহয় এই বাড়িতে আসতো। একদিন না আমার সে প্রশ্নও করেছিল, কিন্তু আমি সে কথার কোনো উত্তর দিইনি। এবং আমি যে মৃণালিনী নই সেই কথাটা তাকে খুব ভালো করেই বুঝিয়ে দিয়েছিলাম। আসলে আসলে আমি যে স্বীকার করতে চাইনি। ভেবেছিলাম স্বীকার করলে হয়তো সে আমার বাড়িতে এসে উঠবে, আবার এক নতুন ঝামেলা তৈরি হবে। সত্যিই খুব ভালোবাসতো, তাই তাই তাকে বাড়িতে আসতে বারণ করতে পারতাম। তুমিও তো ওই বুড়িকে মানে মালতী মাসিকে পছন্দ করতে, তার কথা আমার কাছে বলতে, কিন্তু একবারও তো বলনি সে তোমার রক্তের সম্পর্কের মাসি। ভয় পেয়েছিল, জানি না কেন। গ্রামের লোকেরা ওকে ডাইনি বলতো, তবে তেমন কিছুই না কখনো আমি দেখিনি। তাই তো আমি শম্পার সঙ্গে তাকে বেশি কাছাকাছি থাকতে দিতাম না। ও কিন্তু আমার বারবার বলতো। তাছাড়া ওই বুড়ি যে মারা গেছে তা আমি খবর পেয়েছিলাম, আর তারপরেও একদিন আমি ওকে দেখতে পেয়েছিলাম। এই কথায় আমি আর গদাধর দুজনেই মুখ চাওয়াচাওয়ি করে তাকিয়ে রইলাম মৃণালিনীর দিকে। সে বলতে লাগলো, কতদিন আগে তা ঠিক মনে নেই, তবে তখন শম্পার বয়স আর একটু কম। শম্পা দাওয়ার কাছে বসে একা একাই সবসময় খেলা করত। মাঝে মাঝে রত্নাদের বাড়িতে যেত, কিংবা রত্নাও আমাদের বাড়িতে আসতো, কিন্তু বেশিরভাগ সময়
সে একাই থাকতো। সেদিন ঠিক সন্ধ্যের সময় মনে হয় বৃষ্টি পড়ছে। আমি রান্নাঘরের কাছে কাজ সেরে ঘরের দিকে যাব, এমন সময় দেখি শম্পা কার সঙ্গে যেন হাসাহাসি করছে। শম্পা কথা বলতে পারে না, কিন্তু কোনো কারণে যদি ও খুব খুশি হয়ে হাসে, সে কথা আমি বুঝতে পারি। মনে হলো যেন সত্যি সত্যি শম্পা হাসছে। আমি ঘরের ভিতরে ছিলাম। ঘর থেকে বাইরে হারিকেনটা নিয়ে ওকে গিয়ে দেখি বারান্দার কাছে কই কেউ তো নেই। তাহলে শম্পা হাসছে কেন? একটু ভালো করে তাকিয়ে দেখি শম্পা খেলা ছেড়ে বারান্দার উঠোনে এগিয়ে গেছে। বৃষ্টি পড়ছে, আর সেই বৃষ্টির জল খানিকটা ছিটকে এসে পড়েছে বারান্দার উপরে। ঠিক বারান্দার সামনেটায় কেউ দাঁড়িয়ে থাকলে তার গায়ে বৃষ্টির জল লেগে ফোঁটা ফোঁটা করে যেমনভাবে বারান্দার উপরে এসে পড়বে, ঠিক তেমনভাবে। প্রথমে মনে করলাম আমার হয়তো চোখের ভুল। ভালো করে চোখটা কষলে নিয়ে তাকাতে মনে হলো একটা কালো ছায়ার মতো বারান্দার কাছে ঢুকে ওর দিকে এগিয়ে রয়েছে, আর শম্পা সেদিকে তাকিয়ে হাসাহাসি করছে। বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল ছ্যাদ করে। চট করে যেতে চাইলাম সামনের দিকে, কিন্তু এক অবাক কাণ্ড, যেতে চাইলেও যেতে পারলাম না। চিৎকার করে যে শম্পাকে ডাকবো সেটাও করতে পারছি না। মনে হলো সেই বৃষ্টির মাঝে অন্ধকারের মধ্যে কি একটা যেন দুটো হাত বাড়িয়ে শম্পাকে শূন্যে তুলে ফেলল। শম্পার মুখেও কেমন এক প্রশান্ত হাসি। সে একটুও ভয় পাচ্ছে না, তার বদলে সামনে যে এসেছে তার সঙ্গে যেন খেলা করছে। ঠাকুরমশাই, প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম আমি। ভয় পেয়েছিলাম বলে এই কথা আর কাউকে বলতে চাইনি। তখনই না আমি ভালো করে খোঁজ নিয়ে জেনেছিলাম ওই বুড়ি সত্যি সত্যি মারা গেছে। তার মানে তুমি বুঝতে পেরেছিলে যে তোমার মাসি তোমার মেয়ের কাছে আবার কখনো আসবে, কিন্তু সে কথা তুমি কখনো বললে না কেন? আসলে ও সবসময় কাজের জন্য বাইরে বাইরে থাকে। এইসব কথা শুনলে নানা রকম চিন্তা করবে, তাই। তাছাড়া শম্পাকে নিয়ে না ছোট থেকে আমাদের নানা দুশ্চিন্তায় ভুগতে হয়েছে জানেন। কখনো তার শরীর খারাপ করতো, কখনো চোট পেত। তাকে নিয়ে আমরা সব সময় চিন্তায় থাকতাম। আমি ভেবেছিলাম হয়তো আমার চোখের ভুল। যদি এমন কিছু হতো তাহলেও আমি ভেবেছিলাম সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু তারপরে সেদিন সন্ধেবেলা যে ব্যাপারটা ঘটেছিল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি একবার ভেবেছিলাম সব কথা সবাইকে বলে দেব, কিন্তু আমি জানতাম আমার কথা কেউ বিশ্বাস করবে না। কিন্তু সেই মাসি যে এতদিন পরে আবার ফিরে এসেছে সেই কথা কেউ মানবে কেন? তাই আমিও আর সে কথা বলিনি। আজ যখন সব কিছুই সামনে এলো তাই সব কিছু পরিষ্কার করে বললাম। সব শেষ, সব কিছু ভালোই ভালোই মিটে গেছে যখন, আমি আর কিছুই চাই না। যা হয়েছে হয়েছে, কিন্তু সেই বুড়ি আমার মেয়েটাকে দেখার জন্য এখানে আসতো, তার জন্য বড় খারাপ লাগছে। তারা মাঝে মাঝে অতৃপ্তির কারণে এই পৃথিবীর বুকে বন্দী হয়ে যায়, কিন্তু তারা কাউকে সহজে দেখা দিতে পারে না। তার জন্য অনেক সময় লাগে। তাছাড়া আরো অনেক জটিল ব্যাপার রয়েছে, তা আমরা এত সহজে বুঝবো না। তবে একটা কথা মনে রেখো, ওই আত্মা যে এখানে তোমাদের কাছে ছিল তাতে সবচেয়ে বেশি সমস্যা কিন্তু তাকেই পোহাতে হয়েছে। মৃণালিনী মুখ তুলে তাকালো, তার চোখে জল। সে হাত জোড় করে বলল, আমার খুব ভুল হয়ে গেছে, আমার বোঝা উচিত ছিল, তাহলে আর হয়তো এত কিছু হতো না। তার মানে ওই অশরীরী আত্মা ঠিক কথাই বলছিল। তোমরা তোমার মেয়ের উপর প্রথমে অসন্তুষ্ট ছিলে, আর সেই সময় থেকেই সে ওকে ভালোবাসতো, আর তাই ওর দুরবস্থার কথা বুঝতে পেরে সবসময় ওর সঙ্গে থাকার চেষ্টা করত। এখন তাই ওকে নিয়ে যেতে চাইছিল। দোষ কিন্তু তোমাদের, ওর নয়। শুধুই তাকে এমনভাবে চলে যেতে হলো। কিন্তু সে তো মারা গেছিল অনেক আগে, তাহলে এতদিন পরে সে এলো কেন?
যেদিন জঙ্গলের মধ্যে প্রথম শম্পা ওকে দেখেছিল সেদিন এক অদ্ভুত তিথি পড়েছিল, যেই তিথি আজ রাতেই সম্পন্ন হলো। সেই তিথিতে অন্য কিছু হয় না, তবে খুব কাছের প্রিয়জনদের অশরীরী আত্মারা দেখতে পায় এবং তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে। ঠিক যেমনভাবে এই কয়েকদিনের মধ্যেই শম্পার সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিল। সময় মতো মৃণালিনীর ডাকে চম্পা সাড়া দিয়েছিল, না হলে ওকে নিয়ে যাওয়া থেকে আমি নিজেও আটকাতে পারতাম না। ঘুমন্ত চম্পার দিকে তাকালাম আমরা সবাই। মৃণালিনীর চোখে জল। সে কাঁদতে কাঁদতে বলল, আমারই ভুল, আমার জন্যই সব কিছু হয়েছে। এত কাছের মানুষটাকে আমি চিনতে পারলাম না, অথচ সে কেমন আমার ছোট্ট মেয়েটাকে চিনে নিল। আমার জন্য, ঠাকুরমশাই, আমার জন্য সবকিছু হয়েছে। এই অন্যায়ের পাপের ফল যে আমায় পেতেই হতো। আমি আর কিছু বললাম না। বাকি রাতটা বাড়ির বারান্দার কাছে কাটিয়ে দিলাম। পরদিন সকালেই ওদের বিদায় জানিয়ে যখন আমি চলে এসেছি, তখনও শম্পা ঘুমোচ্ছে। তারানাথের গল্প শেষ হতে আমরা উঠে পড়লাম। বাইরে বৃষ্টিটা কমে এসেছিল। তারানাথ বলল, তবে হয়তো ছিল রক্তের সম্পর্কের টান বাচ্চাদের প্রতি, বিশেষ করে খুঁত থাকে যাদের শরীরে। শুনছিলেন সুকান্ত দাশের কলমে মদনপুরের বেলগাছে। গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের এপিসোডে।